নমস্কার। আজকের গল্প হচ্ছে চৈতন্যদেবের অন্তর্ধানের রহস্য। পুরী থেকে হঠাৎ হারিয়ে গেছিলেন, তার গল্পটা শুনুন, ভালো লাগবে সবার। আজ থেকে প্রায় 500 বছর আগেকার কথা। বাংলায় নরেন্দ্রমণি চৈতন্যদেব পুরী থেকে হঠাৎ অদৃশ্য হইয়া গিয়েছিলেন। ইংরাজির মতোই তিনি তার অনেক কোনো খোঁজ পাওয়া যায়নি। অন্তর্ধানের সঠিক দিনক্ষণ ওই দিনই মৃত্যু হয়েছিল, নাকি কোনো কারণে মৃত্যু হয়েছিল, চিরদিনের মতো সে অজ্ঞাতবাসে চলে গিয়েছিলেন, সে কথার আজও রহস্য ঢাকা পড়া আছে। তবে ঠিক ভুল যাই হোক না কেন, অনেক পণ্ডিতেরা ধারণা রথযাত্রার 5 দিন পর এবং অন্তর্ধান ঘটেছিল। চৈতন্যদেবের সেই অন্তর্ধান রহস্য সম্মানে এগোনো যাক। তবে আগের দিনে তার এই ঘটনাটা আগে এরাই হলে দুটো কথায় একটা মিলিয়ে কথা বলি। দুই পথ আলাদা হলে দুজনেই কিন্তু স্বাভাবিক জন্যই লড়াই করেছিলেন। নেতাজির লড়াই ছিল ব্রিটিশ বিরোধী বিরুদ্ধে, আর চৈতন্যদেবের বিশেষ উৎসর্গ করেছিলেন তখনকার হিন্দু সমাচারে বেশ কিছু অর্থহীন আচার বিচার আর জাতপাতের গোড়ামি অত্যাচারের থেকে সেই অবহেলা অমানি মানুষের মুক্তির জন্য। ব্রাহ্মণ, চণ্ডাল এবং হিন্দু মুসলিম ভেদাভেদ অস্বীকার করে তিনি ভালোবাসেন জোয়ার বাংলাদেশকে আসিয়ে ফাঁসিয়েছিলেন। তার থেকে একটা কথা জন্ম হয়েছিল, শান্তিপুরে তুমি ডুগডুগি বাজিয়ে নদী রাখবে, সেখান থেকে আজকে বাংলাদেশের একটা অংশ বোঝাতো। তবে শুধু বাংলা নয়, ভারতের খুব অংশই কম ছিল যেখানে কোনো প্রভাব পড়েনি। সেই ভালোবাসার অভিপ্রায় বাংলাদেশে সেই আন্দোলনের জন্ম দিয়েছিল যাকে বলে ভক্তি আন্দোলন। ভক্তি কারণে তার চৈতন্যদেবের কৃষ্ণ ভক্তির পাবনে মানুষের বিভেদ থাকবে না, বিজ্ঞানের বাধা থাকবে। তিনি বলবেন, তুমি শাস্ত্র জানো না, তোমার পূজা পাঠ করার সামর্থ্য নেই, তোমার কী হয়েছে, তুমি থাকবে। বড় কিছু হয় না, বিরুদ্ধে কিছু কিছু ওখানে মানতে হবে না। ভক্তির নামে ভক্তি বলে কৃষ্ণের নাম নাম করো, আর ভক্তিহীন নাম করো। বিশেষ করে সন্ন্যাসী হয়ে গিয়েছিল এবং চৈতন্যদেব ছিলেন বিশ্বম্বর মিশ্র এবং নিমাই পণ্ডিত। 6 ফুট লম্বা, ইঞ্চি লক্ষকে 7-8 লম্বা তৈরি করা ওই চেহারা অস্বাভাবিকভাবে সুন্দর, প্রবল এবং ব্যক্তিসত্তায় মানুষের সামনে থেকে লোক সম্মানিত হয়ে পড়ত। প্রতি বছর রথের সময় পুরীতে গিয়ে ভক্তিদের রথে চারিদিকে কীর্তন নাচতেন। সেদিকে এক দেশের মধ্যে ভাবতেন, কখনো কাঁদতেন, কখনো হাসতেন, কখনো বা মাটিতে আছাড় খেয়ে পড়ছেন, আবার উঠে আগুনে শিকার মতো ঘুরে ঘুরে নাচছেন। দেখেই যে পুরীর জগন্নাথ ভক্তরা আর বলে, তুমি জগন্নাথের দিকে দিতে আসো। তিনি তাকে বেঁচে থাকতে মানুষের কত পুজো শুরু করেছে, সে হয়েছিল তাকে ভালোবাসা দিয়ে কত যে কবিতা লেখা হয়েছিল, তা গান বাঁধা হয়েছে, হত্যা নেই। যেমন তেমন মানুষটি কিনা চিরদিনের মতো হারিয়ে গেলেন, খোঁজ খবর করা হয়নি এবং মোটেও হয় না। তাই গবেষণা করার জন্য ফলাফলে বহু রহস্য রোমাঞ্চ জ্ঞান হতে পারে। আজ থেকে বাই গল্পই বলবো। চৈতন্যদেবের অন্তর্ধান থেকে শুরু করে দিয়েছিল আমাদের সেই এখান থেকে জগন্নাথের নাম করবে এবং হিমাই পণ্ডিত করবে 6 ফুট চক্রকে ফর্সে সাঁতার কেটে লম্বা ঘাও অস্বাভাবিক সুন্দর সুপরিচিত ব্যক্তিদের মানুষটির লোক যেন সম্মানিত হতে পড়তো। প্রতি বছর রথের সবাই সে যুগ করে দৃষ্ট লাগতো। তারপরে যখন মাঝে এখান থেকে কি বাবা মাটিতে আছাড় খেয়ে পড়ছে না, বাবা আগুনের মতো শিখা ঘুরিয়ে নাচতে হচ্ছে না, বা সেই থেকে পুরীর জগন্নাথ মন্দির তাকে জন্ম জগন্নাথ নাম দিয়েছিলেন। তিনি নাকি বেঁচে থাকতে মানুষজনের পুজো করা হয়েছিল, তাকে ভালোবাসত। যে কত কবিতা লেখা হয়েছে, তার গান বাঁধা হয়েছে, তার ইয়ত্তা নেই। সেই মানুষই কিনা চিরদিনের মতো হারিয়ে গেল, খোঁজ খবর করেনি তা মোটেই নয়। প্রচুর গবেষণা হয়েছে, তার ফলাফল রহস্য কিছু রোমাঞ্চের গুণে রহস্য দশের গুণে এবার আজকেই গল্পই বলবো। চৈতন্যদেবের অন্তর্ধানের পরে তাকে সর্বক্ষণ দাপট নিয়ে থাকতে হয়েছিল, তার অন্তর্ধান করবে। সেখান থেকে অন্তর্ধান 11 মাস পরে এইভাবে নিখোঁজ হতে পারে। তিনজনের সব করতেই ঘটনাস্থলে নিয়ে চলে পুরী, প্রচুর খোঁজ খোঁজাখুঁজি করার পর সমাধি সন্ধান মেলেছি। চৈতন্যদেবের অন্তর্ধানের জায়গাটা এবং দিনক্ষণের প্রচুর বিতর্ক আছে। এখানে বাংলা, উড়িষ্যা এবং মিলিয়ে বেশ 16টি দেশের জীবনকে অন্তর্ধান কম বেশি বলা হয়েছে। অথচ বেশিরভাগ গল্পই দিনক্ষণ বলা হয়নি, যার কোনো স্থানকাল সরাসরি বলা হয়েছে। তাদের কবিতা কারোর সঙ্গে মতে মিল নেই। অথচ উড়িষ্যা জীবিকাদের অত্যন্ত 4 জন দাবি করেছেন, তাদের অন্তরিত হয়ে রেখেছেন, প্রত্যক্ষ কম করে এসেছেন। এটা কি সম্ভব? কিছু লোক যদি ঘটনা দেখে বলে তাদের কি বর্ণময় সবাই অল্প সময়ের মধ্যে ফারাক পাওয়া যাবে, এক জায়গা থেকে তারিখে কখনো বা বদলে যেতে পারে না। অথচ সেই ক্ষেত্রেই সেটাই ঘটেছে এবং তাকে ইচ্ছে করেই মিথ্যে বলেছেন। জানে না সত্যি হোক না কেন গোপনে করতে চেয়েছিলেন। গোড়ায় বৈষ্ণব সম্প্রদায়ের নাম চৈতন্যদেব নতুন বৈষ্ণব সম্প্রদায় গড়িয়েছিলেন, এদের
ট্রেন কেন্দ্র কেউ বৃন্দাবন থেকে, কেউ বাংলা, কেউ দুই জায়গায় বুঝলামে গৌরনবী অন্তর্জালের মতো একটা বড় ঘটনাটা সম্পর্কে বলবে। শুধু শুধু কি তাই, মুরলী তুমি আমার চৈতন্যদেবের এক বাল্যবন্ধু ছিল, পরম ভক্তি সংস্কৃত একটা চৈতন্যদেবের লিখেছিলেন। সেখানে সেখানে তিনি অন্তর্ধান করিয়াছিলেন এবং মিলন করলেও সেখানে থাকবে বা সেখান থেকে গমন করে হয়, যে সেখান থেকে নিশ্চিতভাবে খবরটা আসবে। স্থান কাল পাত্র বলে কোনো পুঁথি থাকবে না, সেখানে নিয়ে প্রকাশ করতে হয়েছে। সেই পুঁথিটি জমা করা হয়েছিল, আবার অবাক করে পুঁথিটি তখন পাওয়া যায়নি। তবে পুঁথিটি চেনা অন্তর্ধান সম্পর্কে সেখানে কোনো খবর ছিল যা বাংলার বৈষ্ণব সম্প্রদায় গোপন রাখতে চেয়েছিল। সেই জন্য এই প্রশ্নের উত্তর দেওয়ায় যখন জয় জগন্নাথ দুই মুরলী লিখেছিলেন, তো চৈতন্যদেবের গুণাবদ্ধির বিলাস সবচেয়ে নির্ভরযোগ্য জীবন বৃন্দাবন দাসের লেখায় চৈতন্যদেবের অন্তর্দাসের দরকার নেই এবং এখান থেকে তার গ্রন্থটি শেষ করা হয়নি এবং তার প্রতি বই লেখার পর দীর্ঘদিন বেঁচে থাকলেও তার গ্রন্থটি শেষ করা নিয়ে এই ঘটনা বৃন্দাবন অঞ্চলে ঘটে গেছিল বর্তমানে 6 বছর আগে। সঙ্গীত সেখান থেকে লেখা বিবরণটি আপনাদের অন্তর্ধান দেওয়ার পরে ঘনিষ্ঠ সঙ্গে রঘুনাথ দাস এবং গোস্বামী বৃন্দাবনে নিয়ে গেলে গোস্বামী হেফাজতের থেকে পুঁথিটি উদ্ধার করে মারা যায় এবং সেই মূল্যবান কোনো খোঁজ পাওয়া যায়নি। চৈতন্যদেবের একবার লিখিত দাস কবিরাজ চৈতন্যদেবের শেষ পরিস্থিতির কথা জানার প্রতিশ্রুতির পর দিন মাত্র 48 বছর বয়সে তিনি মৃত্যুর কথা বলে কলম ধরা হয়েছিল। কবি বা কর্ণফুল 17 বছর বয়সে 47 বছর বয়সে তিনি মারা গিয়েছিলেন। 7 বছর ছিলেন না। এই আগে যদি বৃন্দাবন থাকতেন এবং যে কোনোভাবেই হোক না কেন সেখানে নিশ্চিত অন্তর্ধান প্রকৃত রহস্য জেনেছিলেন বলে এদের নিশ্চিত ভাবনা এদের মৃত্যুর কথা বলা হয়েছিল। তারা হলে ঘটনা সম্পর্কে কিছুটা জানবার দরকার, কেন তাদের কি আর বলতে হয়নি, যারা বলতে দেওয়া বা মনে আসার কারণ হয়নি। বইটি বৃন্দাবন তখন চৈতন্যদেবে যায় 6 জন ছিলেন, তাদের মধ্যে 6 গোস্বামী বলা হতো। এরা সংস্কৃত পুঁথির দিকে অন্তর্ধান নিয়ে প্রশ্ন শুরু করা হয়ে গিয়েছিল, খরচ পাবেনি। প্রকৃত ঘটনা গোপন রাখার জন্য উড়িষ্যায় বাংলায় অনেক গল্প প্রচার করা হয়েছিল। উড়িষ্যায় কাহিনীগুলি বিজন সরাসরি আবার সেই কখনো গোপনে 50 শাখা বলা হয়ে গেছিল গোষ্ঠী সংখ্যা এবং তারা আসলে বৌদ্ধ ধর্মের নানা কারণ থেকে চৈতন্য ভক্তি ছেড়েছিল। এই জন্য আমি তো মোটেই পছন্দ হয়নি যে বিভ্রান্ত সৃষ্টির ব্যাপারে যাদের ব্যাপারে স্বার্থ ছিল, যা একটু পরে বলছি। বাংলায় বৈষ্ণবের নিকায় একটাই উদ্দেশ্য ছিল, বড় বড় সেই বুদ্ধকে প্রচার করতে দিয়েছিল। এরা গোড়া বৈষ্ণব বিশ্বাস করতে ছেড়ে রেখেছিলেন চৈতন্যদেবে সর্বশরীরে ভগবান বিষ্ণু অবস্থান করছে। বৈকুণ্ঠ পূজা চলে গিয়েছিলেন। কাহিনীগুলির মধ্যে 4টি ধারণা দিয়ে ঘটনাস্থল এবং দিনক্ষণ অনেকটাই আলাদা। এটাকে বলা হয়েছে সেখান থেকে জগন্নাথ পুরীতে মিশে গিয়েছিল, সেখান থেকে তাই নয়, সেখান থেকে জগন্নাথের লীলা হয়। এটি জগন্নাথের বলা হয় গোপিনীদের মৃত্যুর কথা বলা হলো। এর ভক্তি বলো চৈতন্যদেবের জন্ম জগন্নাথের বিগ্রহ মিলিয়ে গেছে এবং কি পৃথিবীতে সন্ধ্যাবেলা ঠিক পুরী সমুদ্র সকলের সামনে দাঁড়িয়ে ক্ষমা ভরে ন্যায্য করে সেখান থেকে শোনা গিয়েছে স্বাভাবিকভাবে ভক্তি করে ছাড়া হয় যে বিশ্বাস করবেন না, কারণ কোনো রক্তবংশ দেহ কাঠ বা সরাসরি মৃত্যু কিংবা জ্যোতির্রূপে কোনোভাবেই মিশতে পারা যায় যে এই যদি কাহিনী বলা যায় পুরীতে নবদ্বীপ সংকীর্তনের কোনো পাথরের মারাত্মক ঘটনা লাগে সেইখান থেকে বিষ মাখানো হতে পারে এবং সেখান থেকে সেই কবি থেকে গরম জলও ভাবেন এবং সেখান থেকে এমন কিছু প্রচুর খুঁটিনাটি থাকলেও বৈষ্ণব দেখার খবর নেই। যথাযথ দেখবে যেখান থেকে বলবেন যে সেখান থেকে রাজবৈদ্যদের চিকিৎসা করবার কথা। বৈষ্ণব একজন নবকলেবরের সময় পুরীদের মূর্তিগুলি সমাধি দেওয়া হয় আর সেখান থেকে মূর্তিগুলি সেখান থেকে বৈকুণ্ঠ চৈতন্যদেবের সমাধিস্থ করা হয় এবং কিন্তু সেইখান থেকে মৃতদেহ সেইভাবে যাই হোক না কেন দেওয়া হবে কঠিনভাবে নিষিদ্ধ এবং কাহিনীগুলিকে বৈকুণ্ঠ সেখান থেকে নিয়ে আসার কথা আছে এবং সত্যদের সেই জায়গার নাম হয়ে গেছিল মানব। কিন্তু অন্তর্ধানের করে 11 মাস পরে কথা ধর পণ্ডিতের অন্তর্ধান ঘটলেও একসঙ্গে অন্তরিত কথা হয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো পুরী যখন পুরীতে অন্তরিত হলেন তখন তাকে বৃন্দাবনে দেখা গিয়েছিল। আর একটা মত হলো ঘোড়া রাতের বেলা সমুদ্রে ঝাঁপি দেওয়া হয় ফলে চৈতন্যদেবের মৃত্যু হয় এবং কিন্তু সেই ঘটনা এবার মৃত্যু হয়নি। সেই ঘটনা যথার সাথে বলবো এবার আজকে যখন আলাদাভাবে সেই বলবো কারণ বাংলায় উড়িষ্যায় এবং বিরাট অংশের মানুষরা হাল ছাড়াতে ভালো এই মস্তাকে বিশ্বাসী কিন্তু মতটি হলো মন্দিরের গুহার মধ্যে গুপ্ত হত্যায় কারণ হলো চৈতন্যদেবের সমাধি হওয়া সম্ভব হয়নি এবং জগন্নাথের মন্দির এবং গুপ্তিকার 2 জায়গাতেই গোপন সুড়ঙ্গ পথে মৃতদেহ সকলেরই অত্যন্ত মন্দিরের বাইরে নিয়ে গিয়ে লোপাট করে দেওয়ার সুযোগ ছিল।
এই গল্প হলো তৃতীয় পুতুলের গল্প শুনুন। পরদিন রাজা আবার সিংহাসনে বসার সময় তৃতীয় পুতুলের মাথায় পা দিলেন। তখন সেই পুতুল বলল, মহারাজ, আমার নাম সুপ্রভা। আপনি কি রাজা বিক্রমাদিত্যের মতো আপন পর ভেদ করেছেন? তারপরে সিংহাসনে বসুন। রাজা বললেন, সেই রাজার আপন পর ভেদের কথা বলো। পুতুল বললে, একদিন বিক্রমাদিত্য চিন্তা করলে এই সংসারে আসার পরে কি ঘটে যাবে সেটা ঠিক নেই। সুতরাং যদি উপার্জনের অর্থ দান করা যায়, ভোগ করা যায়, তাহলে এই উপার্জনে বিফল। অতএব সৎপাত্র দান করাই একমাত্র উপায়। শাস্ত্রে আছে, শর্ত হয় ভোগ করতে হয়, নয় দান করতে হয়, বা কোনোটাই না করলে বিনাশ হয় না। জলাশয়ে যে জল সঞ্চিত থাকে তারপরকে দান করায় সেই উপার্জনের অর্থ দানেরই জন্য। এইভাবে সেই বলল, আজকে আমি যজ্ঞে অনুষ্ঠান করার জন্য সেই শিল্পী সুন্দর মন্দির তৈরি করা হয়েছে। যজ্ঞের সময় নানা রকম সমগ্র প্রস্তুত করা হলো। দেবতা, মুনি, চক্ষ, সেই ইত্যাদি সকলকে নিমন্ত্রণ করা হলো। সমুদ্র নির্বাচনে বলে, আজকে আমি সাগর তীরে বসে থাকবো। সেই সময় জোরদ উপাচারে সমুদ্রে পূজা করা হয়েছে। হে সমুদ্র, বিক্রমাদিত্য, আমি তোমাকে নিমন্ত্রণ করতে এসেছি। এই বলে তিনি পুষ্পাঞ্জলি দিয়েছে। কিছুক্ষণ সেখানে বসে রইলেন, কিন্তু কেউ কোনো উত্তর দিল না। অবশেষে হঠাৎ হয়ে যখন ফেরবার সময় উঠে পড়েছেন, তখন আপনি সমুদ্র সাধুর বেশ বিক্রমাদিত্য বলে, আমাকে আমন্ত্রণ করার জন্য তোমাকে ডেকে পাঠাচ্ছি। এতে আমি খুব সম্মানিত হলাম। দূর থেকে বন্ধুত্ব নষ্ট হয়ে যায় এবং কাছে গেলে বন্ধুত্ব আবার ফুল হয়। এই কিছু থাকলেও তার প্রতি ভালোবাসা কমে না। কিন্তু যেখানে আমাদের কথাগুলি দরকার আছে, যেখানে আজকে আমি এই যোগ্য ব্যয়ের কথা বিক্রয় 4টি রত্ন দেবো, সেই প্রত্যেকটির সাহায্যে ধনরত্ন পাওয়া যায়, দ্বিতীয়টির সাহায্যে খাদ্যদ্রব্য পাওয়া যায়, তৃতীয়টির সাহায্যে ঘোড়া এবং সৈন্য পাওয়া যায়, এবং চতুর্থটির সাহায্যে অলঙ্কার পাওয়া যায়। তারপর সেখান থেকে 4টি রত্ন উজ্জয়িনীতে ফিরে এলে তখন যোগ্য শেষ হয়ে গেছে। যখন বিক্রমাদিত্য বলল, গিয়ে আমি ধনরত্ন শেষ করে দিচ্ছি, কিছু বাকি নেই। কিন্তু ব্রাহ্মণ বললেন, তখন কি বললেন? বললেন, এই 4টির মধ্যে যে তোমার যেটা পছন্দ তুমি সেটা নাও। ব্রাহ্মণ বললেন, আমি বাড়ি গিয়ে একবার সবাইকে জিজ্ঞাসা করে আসি। রাজা বললেন, তাই করো। ব্রাহ্মণ বললেন, বাড়ি গিয়ে সবাইকে জিজ্ঞাসা করে বললেন, শুনেন নাকি রাজা বললেন, এই রত্নের সাহায্যে সৈন্য পাওয়া গেলে সেটা নিন, কারণ তাহলে সবাই সুখে থাকতে পারবে। যে তার স্ত্রী বললেন, রাজা, যে রত্নের সাহায্যে যাবে সেই নাও, কারণ খাবারের জন্য তাই বেঁচে থাকে। উত্তরপতি বললেন, যে রত্নের সাহায্যে অলঙ্কার পাওয়া যায় সেটা নিন, কারণ অলঙ্কারের জন্য সবাই দেবতাকে প্রতি সবাইকে ভালোবাসে। ব্রাহ্মণ নিজে কিছু বললেন, রত্নের সাহায্যে ধন পাওয়া যায় এবং সেটি দেওয়া উচিত, কারণ ধন দিয়ে সব হয়। আর ব্রাহ্মণ রাজার কাছে এইসব 4জনের মতো কথা মনে মতে মিল করলেন। রাজা তখন বললেন, তাকে 4টি রত্ন দেওয়া হলো। এবার গল্প শেষ করে বললেন, আপনি বললেন চারটা হলে তাহলে এই বসুন। বোধ রাজা মাথা নিচু করে রইলেন। চতুর্থ গল্প। পরদিন বৌদ্ধরা চতুর্থ পুতুলের মাথায় পা দিলেন। সেখানে বললেন, জীবন্ত হয়ে উঠে বললেন, মহারাজ, আমার নাম যদি ইন্দ্র নয়, প্রথমেই আমার গল্পটা শুনুন। বিক্রমাদিত্য একখানে গিয়ে বসকে করে বলবে, এই বিক্রমাদিত্য সকল বিদ্যের গুণে জ্ঞান ছিল তার, কিন্তু তার কোনো ছেলে ছিল না। মনের দুঃখে তিনি দিন কাটাতে থাকে। একদিন রাত্রে গভীর স্বপ্ন দেখলেন যে তার মাথায় জটা এবং ষাঁড়ের মধ্যে পিঠে যাবে। মহারাজ বলছেন, তুমি প্রসাদে মতো অনুষ্ঠান করো, আমি তাহলে ছেলে পাবে। সকলেই বললে, বিদ্যার স্বপ্ন বলে, বিদ্যা বলে, এই স্বপ্ন না সত্যি, তুমি যদি অনুষ্ঠান করো তাহলে তোমার ছেলে হবে। সব কথা শুনে বেশ ঘটা হয়ে প্রসাদে মতো অনুষ্ঠান করা হয়েছে। মহাদেব সন্তুষ্ট হয়ে সুন্দর বর উঠেছেন। ব্রাহ্মণ উত্তরের জন্য রান্নার কাজে দেবদত্ত যথাসময় বলে ব্রাহ্মণের মুখে ভাত দেওয়া হলো। তারপর সেই ছাত্রের পণ্ডিত বললে, দেবদত্তের উভয় তখন 16 বছর, তাকে বিয়ে দিলে অর্থ তীর্থ নিয়ে সময় তাকে বললেন, নিয়ে যাওয়া, কখনো নিজের ধর্ম পরিত্যাগ করো না, আর সঙ্গে ঝগড়া করো না, সবাইকে নিয়ে থাকবে, তাদের সবাই মঙ্গল হবে। এইখানেই গল্প শেষ। পঞ্চম বুবাখান। পরদিন বলতে আবেদন বসেন, আমি বললাম, আমার নাম সুপ্রহরী, যেখান থেকে আমার আমি রত্নপতি তার সামনে উপস্থিত করেছি। আমি যেখান থেকে মহামূল্যবান রত্ন দিয়েছি, এই রত্নটি আজকে আমি জহরিকে দেখে বললেন, এই বললেন যে এই রত্নটির মূল্য কত আমাকে জানাও। তুমি বলে, সেই মূল্য আমি অমূল্য রতন, সেখান থেকে ক্রয় করতে গেলে অনিষ্ট করবে, তাদের কথা শুনলে তাদের জন্য কম কিছু করা যায় কি না। আপনি বললেন, মহারাজ, আমাকে একটু রত্ন দিন, আমাকে সময় দিন, এবং আরও 10টি আছে, যদি প্রয়োজন হয় তবে দাম দিয়ে ঠিক করতে হবে। যাতে যাতে পরীক্ষার ফল কম দাম ঠিক করে রত্নের দামও কেটে নেওয়া হলো। তারপর সেই বাড়িতে ভিতরে 8জন সেখান থেকে যেখান থেকে তুমি এই কথা বললে, আমি সেখান থেকে বাড়ির দিকে রওনা হলো। এইভাবে সেই বাড়ির দিকে ফিরছে, তখন বৃষ্টি শুরু হয়েছে। প্রবল বৃষ্টির জলে দুজনে পড়ে গিয়েছে, বইতে লাগলে। এবার সেখান থেকে একজন নাবিককে বলল, তুমি আমাকে নদী পার করে দাও। আমি যেখান থেকে খুব বাইরে নদী এবং জলপাই, সেখানে নদীর পাড়ে জল দিয়ে এবং সেখান থেকে এবং কোনোটা বিশ্বাস করা উচিত নয়।
মনিকার বললে তোমাকে সব কথাই বলা ঠিক, কিন্তু আমার কোনো গুরুত্বপূর্ণ কিছু আছে যে সব কথাই মানলে চলবে না। নায়ক বলে তোমার যে এমন দশা কী কী মুখে বললে। মনিক বললে আমার কাছে দশরত্ন আছে, তাই যদি তুমি আমাকে রাজার রাজা উপস্থিত করে না দিতে পারো তাই তুমি খুব রাগ হবে, আমি বিপজ্জনক হয়ে যেতে পারে। তুমি যদি এই থেকে 5টি রত্ন আমাকে দাও, অন্যের উপায়ে আমাকে 5টি রত্ন দিতে পারবে, উপস্থিতি রত্ন দেওয়া 5টি রত্ন দাও। ঠিক আছে বললো, তুমি জিজ্ঞাসা করো 5টা রত্ন এনেছে কেন, সে অবশিষ্ট রত্নটা কোথায় গেল। মনিকা বলল আজকে আমি খুললে, তারপর বললেন দয়া করে উপস্থিত ছিল 8 দিনের মধ্যে আমি রত্ন দেবো, কিন্তু এই অবস্থায় বাধ্য হইলাম যে 9টি নাবিককে 5টা রত্ন দিতে। রাজা বললেন কথা শুনে সন্তুষ্ট হয়ে ওই 5টি রত্ন দান করলেন এবং গল্প শেষ করে উদারতা যদি আপনার যদি থাকে তাহলে এখানে বসে রাজা চুপ করে বসে রইলেন। ঠাকুরের অনধিকার প্রবেশ। একদা প্রাতঃকালে পথের ধারে দাঁড়াইয়া এক বালক আর এক বালিকার সহিত একটি অসাময়িক গল্প শুরু করা হয়েছিল। ঠাকুর বাড়ির মধ্যস্থ হইতে ফুল তুলিয়া আনতে পারিবে কি না এ তর্ক হইল। একটা বালক বলিল পারিব, আর একটা বালক বলিল কখনোই পারিব না। এটা সহজ হতে পারে, কিন্তু সেটা সহজ না, তাহার বৃত্তান্ত একটু বিস্তারিত বলাই আবশ্যক। পরলোকগতা মাধবচন্দ্র তর্কাবশেষপতি বিধবা শ্রী জয়কালী দেবী রথযাত্রার জীবনে তার মধ্যে অধ্যাপক মহাশয় টোল করেছিল, তাকে তর্ক বাচস্পতি প্রাপ্তি হয়েছিল। পত্নীর নিকটে একদিন তাই বললে তুমি আমাকে সৎ প্রমাণে নিয়ে যাও, কোনো কোনো পণ্ডিতের মতো উৎসর্গ করো সৎপথটি ঘটিত। সেই বাক্য এবং সে সম্বন্ধে পত্নী অংশ পড়িয়েছিল, তিনি সৎপতি রূপে তাকে ভলভোগ করেছিলেন এবং সেই বলে তুমি জয়কালী অধিক কথা বলো, এবং অনেক সময় দুইটি কথা এমনকি নীরব হইতে পারে, মুখ পরে সেখানে হতে পারে, কিন্তু জয়কালী বললে তুমি আমাকে স্বামী বর্তমানে তাহাদের দেবদত্ত সমস্ত সম্পত্তি নষ্ট হয়ে যাবে, যোনি বিধবা তাহার সম্পত্তি সমস্ত কিছু সম্পত্তি তা আদায় করা তাদের স্থির করবে। বহুকালের বিপদে করিয়া সমস্ত পরিষ্কার করেছিলে, তাহার প্রাপ্তির কোনো করি করার দরকার নেই। সেই লোকটির প্রকৃতির মূল পৌরুষের অংশ থাকলে সন্দেহ নেই। সেই লোকটি ভয় করতো এবং সে বললো তুমি আমাকে নাকি কান্না শুনতে অসহ্য ছিল, এবং সে বললো ভয় করতো, সে বললো আজকে আমি ভদ্র পুরুষের মতো ভয় করবো। সে বললো তুমি আমাকে ধিক্কার দিয়েছ, তুমি যাদের স্থূলতা ভেদ করিয়া প্রবেশ করো। সে বললো ঘৃণা করেছে, তুমি আমার পঞ্চায়েত তা অত্যাচার করো না। এটা পৌরা বিধবার ছিল। সেই বললো আমি যাহাকে করিতাম তাহা কথায় ছিল না কথায়। সে বললো আজকে আমি দগ্ধ ভয় হয়ে গেছিলাম। পল্লীর সমস্ত ক্রিয়া বিদ্যালয় আমি তাদের নির্বাচনা স্তম্ভ ছিল, সর্বস্ব নিজের একটা গৌরবের স্থান ছিল এবং সেখানে অধিকার লইয়া রেখেছে। যেখানে তিনি উপস্থিত ছিলেন সেখানে তিনি সেই সময় তাহার নিজের অথবা কোনো ব্যক্তির মনে কিছু সন্দেহ মাত্র ছিল না। রোগীর সেবায় সিদ্ধ ছিল, রোগী তাহাকে জমের মতো ভয় করিত এবং পথ দেশ মাত্র লঙ্ঘন করিত না। কোনো কোনো লোককে অধিক চলিত এবং তুমি আজকে আমি যে প্রবলটির মস্তকের ওপরে দিয়েছিল সে ভালোবাসা, সে ভালোবাসা অথবা অবহেলা করিতে সহ্য করে যায় না। বলছি সকলেই তাহাকে যোগ করিয়ে তাহার অত্যন্ত একাকিনীকে হয়েছিল না। সে বলে বিধবা নিঃসন্তান ছিল এবং সে বলে দুটি ধীরে বলে গিয়ে মানুষ হইত এবং পুরুষভাবে যাহাকে কোনো শাসন করা হতো না। সে সীমা তাহা নষ্ট হইয়া গিয়েছিল, এমন কোনো কথা বলা যায় না যে তাহাদের কিছু বলা যায়। তাই বলে উদাসীন ছিলেন না। সীমা বললেন সে বলে তুমি একদিন প্রশ্রয় দিও না তাদের কিশোরী নবদম্পতি, বলে তুমি কল্পনায় উপভোগ্য মনোরম বলিয়া প্রতিবিত করিবে, বরং ভাতৃত্ব বিবাহ করি এবং সেই গৃহ অদরভাবে বসিয়া পল্লীর আদর্গ প্রতিদিন প্রীত হইয়া থাকি, সন্তোষ নিরস দেহ থাকিবে। তারপর প্রভৃতি হইয়া তিনি কঠিনভাবে বললেন পুলিশ তুমি আমাকে করিতে আরম্ভ করুক, তারপর আমি ঘুরিয়ে আনবো। পৃথিবীর মুখের দিকে সেই বললেন প্রতিদিনের হৃদয় বিদীর্ণ হইয়া যাইবে। ঠাকুরের জায়গাটা সর্বাপেক্ষা ধনের যত্ন ছিল। ঠাকুর করিয়াছিল তিনমাত্র। বললো তুমি আমাকে পুষ্পের এখান থেকে মনিবে করে অনেক বেশি ভয় করিত এবং পূর্ব সময় এক সময় ছিল বোঝার বারান্দায় পুরী ছিল বিস্তারিণী গোপন দিতে মজার স্বর্গে নরকে ভাগাভাগি করিয়া যাইছে। মেঘাকাল জয়কালী শাসনী পূজার সময় চলো আনায় ঠাকুর ভোগ আসতে জীবিকার অন্য দরকার নেই। বিধবা যখন থাকে তখন তুমি আমাকে হইয়াছ, তুমি আমার ঠাকুর পরিষ্কার তর্কাতর্কি করতে কোনো একটা তৃপ্তি দরকার নেই। তুমি আমাকে বলি তুলিয়া রাখিবে এবং ঠাকুর বাড়ি তিনি পরিচ্ছন্ন করো, কিছু মাত্র ব্যাখ্যা করে থাকতে পারে না। আবার মাঝে মধ্যেই ফিরে আসতে পারে, বলো তুমি কিছু কিছু তার মধ্যে কিছু সুযোগ নাই। ব্যতীত সে যে প্রধান করে সে বলে কোথাতে সে তুমি আমাকে দন্তে কট করো নিষ্কটে হইতে আপন জননীকে আহ্বান করিতে করিতে ফিরিয়া যাও। অত্যাচারী ব্যক্তিদের বড় দেবালয়ে প্রসঙ্গ হইতে থাকবে। জয়কালী একটি এখান থেকে তুমি আমাকে নিয়ে যাও এবং উপলোক তর্ক করো, আপত্তি করায়
করার কোনো দরকার নেই। আর তুমি সম্ভাবনা করেছি যে দেবালয়ে কোনো বিদ্যালয়ের কোনো অতিরিক্ত আবশ্যকতা সতর্কতা সে ছিল না, এবং সেই বলতে তুমি খুবই স্বতন্ত্র। এবার মন্দিরে তুমি পরিচয় আত্মীয় নিয়ে যাবে এবং সেখানে জননী, পত্নী, দাসী এবং ইয়ার কাছে থাকবে এবং অনাবস্ত থাকবে এই প্রস্তাবে, এই জন্য প্রস্তাবে মন্দিরে থাকবে, নিগুড় নীরবতা থাকবে। ওই চারটে বিষয় ছিল না, ইহার মধ্যে স্বামী ছিল তার সমস্ত সংসার। বাগান, সুকুমার রায়ের লেখা। আলিপুর চিড়িয়াখানায় একটা সত্য বন্ধু আছে আমাদের। তারা যখন আলিপুরে যাই নাই তখন অত্যন্ত সঙ্গে দেখাতে ভুল নাই। দেখিবার সময় যখন হাতে বসবে ভালো হয়, বন্ধুর কিছু পায়, উপহার পায়। সাধ্য মতো নানা রকম তামাশা করতেন, মুখভঙ্গি করিয়ে আমাদের আপ্যায়ন করেন। অনেক সময় চিড়িয়াখানা যোগ দিতে বাকি ঘরের জন্য ব্যস্ত ছিলেন। সাপ, কুমির, ভিটে বাড়ি যেখান থেকে হিপোপটেমাস কেউই এদের সুখ্যাতি করেছে থাকে। কিন্তু যাই হোক না কেন, বাগানে ঢুকিতে গেলে আমাদের মনটা সকলের আগেই বলিতে, বন্ধুর বাড়ি চলো, বন্ধুর বাড়ি চলো। বন্ধুর বাড়িতে আমাদের এক ভালো ভাব যদি করে চাও, রামের পরিচয় বা গুণের পরিচয়, বিদ্যার পরিচয় সব তোমাকে শুনতে হয়। আর বন্ধুটির নাম হচ্ছে শ্রীযুক্ত অরঙ্গ ঘটক, সে নিবাসী আলিপুর প্রদেশ। আমাদের কাছে অমায়িক চেহারা, ঝিলিমিলি প্রশান্ত স্বভাব এবং সেই বললে আজকে মেজাজি চাল চলন। আলিপুরে খোঁজ নেওয়া দেখবে না কত কী ভাববে, তার মাথা হেড করিয়ে থাকা যাচ্ছে, কিন্তু তাদের মধ্যে পাল করে হিজিবিজি লেখা নিয়ে থাকিবে। তুমি যখন ভ্যাংলা যখন মিট করে থাকবে তাদের মনের মতো কখন পেতে শুনবে এবং তাহলে সেই রকম অনর্গল চলবে। আরও চারটে কথা, তাদের ছোলা বালা বিস্কুট আরও নাকি নাম নিলে গোল গোলের মতো অনেকখানি ইত্যাদি। যখন তিনি খাঁচায় পাতায় দিয়ে যাবে, বড় অত্যন্ত ভালো মানুষের বুঝবে তুমি আমাকে থাকবে, তুমি সংসারের কোনো কিছুতেই থাকবে, তার মন নেই। যাদের যাদের মনের কথা শুনতো না তাদের শুনতে পেরে ভাবতে হবে সেই যাদের লোকটার পাগড়ি পরে, সেই লোকটা চাদর পরেই বাড়িতে টুপি পরিয়ে সেই বাবুটি ছাতা নেহাতি কম নয়। একদিন আমরা চিড়িয়াখানায় দেখতে গিয়ে দেখি ওরাং দুলছে, দোল খাচ্ছে এবং পাগড়ি পরে সেই চাষের ওদের মধ্যে খুবই অপূর্ব দোলটা এই যখন সেই দুইটা মাথায় করিয়া মনে গেছে আনন্দে দুলছিল, তার মধ্যে আমি মুখ পান সেই হচ্ছন্দে নিজের বাবাটায় দেখে নিজেই অবাক। মুড়ো হয় বুড়ো গাছ, হাত গোন ভাত পা ঠিক পাও ঠিক ঠিক জবাবে, খন্দনে তান্তল তালবন্ধে ধুইপোর। সুবিধা বললে, আমাদের এই জঙ্গলের ঘটনা যখন লিখবি তখন 6 লাইনের মধ্যে সংকেতটা আরম্ভ করিস। সংকেতের ব্যাপারটা যদি একটু পরের দিকে আসে তখন জিজ্ঞাসা করলাম ওটা কি কিছু বলার কারণ আছে কি, তখন প্রথমে বললো ওই কাজাটা ওটা পাঠককে সুস্থ দেবে। উত্তরটা আমার পছন্দ হলো না। বুঝতে পেরেছিলে পাঠক বা দুজনে মিলে ওটা শুরু করবে, গল্পটা বলা যেতে পারে, তার প্রথম থেকেই মাথা খাটাতে হবে। আমি ফিরিতার কথা সহিতে সংকেতটা ঘুরিয়ে দিচ্ছি, আমাদের বললো তুমি মাথা খাটিয়ে নাও এবং বেশিরভাগ সময়, কারণ সংকেতটাই সহজ নয়। তো এটা অবধি প্যাঁচ কষে দিয়েছিল, অবস্থাকে বুঝতে গিয়ে ব্যাপারটা আমার কাছে বেশ সহজ বলে মনে হচ্ছিল না। এতদিন পর ফেরিদা রোমহর্ষক অ্যাডভেঞ্চারের লেখার সময় আসল লোকের কাছেই জায়গাটা ব্যবহার করে এসেছে। এবার একজনের কাছে এসে বলবো তার ওই নকল নামের পদবি চাই। আজকে আমি সেই তুমি আমার জায়গাটা ভূতান্তি ভাণ্ডের কাছে, সেই জায়গাটা লক্ষণ বাড়ি, সেই ভদ্রের গল্পের প্রধান চরিত্র হলো আমাদের নামের জন্মদার। সে ছিল অনেক ছিল, তাদের মধ্যে সে আদি নিবাস ছিল রাজপুরে, অনেকে বাংলাদেশের মতন মুঘল যেখান থেকে দিয়ে আমি বসবাস করতেন এবং বাংলায় বসে গিয়েছি। আমি সেগুলো ফরমাইশ মতো খাটিয়ে দিয়েছিলাম, নামগুলি শুধু বানানো, সবটাই ঘটনা। তা বলছিলাম তাই কিছুই লিখবো না। ঘটনাটা আরম্ভ হয়েছিল ঢাকা থেকে রবিবার সকাল 9:30টায় এবং তাপমাত্রা 100° ফারেনহাইট ছিল। গরমে ছুটি চলছে, ফেরোজা একবার খুনের ব্যাপারটা হাটে নিচ্ছে, নামটাম 2 পয়সা কামিয়েও নিচ্ছে, হাত পা একটু বিশ্রাম নিচ্ছে। তারপরে আমার ডাক্তারের অ্যালবাম কয়েকটা ভুটান সীমান্তে আটকাচ্ছে, এমন তোমার জ্যাঠারই আবির্ভাব হলো। নমস্কার, আজকের গল্প হচ্ছে চৈতন্যদেবের অন্তর্ধানের রহস্য। পুরী থেকে হঠাৎ হারিয়ে গেছিলেন, তার গল্পটা শুনুন, ভালো লাগবে সবার। আজ থেকে প্রায় 500 বছর আগেকার কথা। বাংলায় নরেন্দ্রমণি চৈতন্যদেবের পুরী থেকে হঠাৎ অদৃশ্য হইয়া গিয়েছিলেন। ইংরাজির মতোই তিনি তার অনেক কোনো খোঁজ পাওয়া যায়নি। অন্তর্ধানের সঠিক দিনক্ষণ ওই দিনই মৃত্যু হয়েছিল, নাকি কোনো কারণে মৃত্যু হয়েছিল, চিরদিনের মতো সে অজ্ঞাতবাসে চলে গিয়েছিলেন, সে কথা আজও রহস্য ঢাকা পড়া আছে।
তবে ঠিক ভুল যাই হোক না কেন, অনেক পণ্ডিতেরা ধারণা রথযাত্রার 5 দিন পর এবং অন্তর্ধান ঘটেছিল। চৈতন্যদেবের সেই অন্তর্ধান রহস্য সম্মানে এগোনো যাক। তবে আগের যে নেতাদেরই ঘটনাটা আগে এরাই হলে দুটো কথায় একটা মিলিয়ে কথা বলি। দুই পথ আলাদা হলে দুজনেই কিন্তু স্বাভাবিক জন্যই লড়াই করেছিলেন। নেতাজির লড়াই ছিল ব্রিটিশ বিরোধী বিরুদ্ধে, আর চৈতন্যদেবের বিশেষ উৎসর্গ করেছিলেন তখনকার হিন্দু সমাচারে বেশ কিছু অর্থহীন আচার বিচার আর জাতপাতের গোড়ামি অত্যাচারের থেকে সেই অবহেলা অমানি মানুষের মুক্তির জন্য।